হসপিটালের করিডোরে রোদ চেয়ারে বসে আছে গহন, চোখে মুখে তার দুশ্চিন্তার ছাপ। ডাক্তার দেখানো শেষে সালমা বেগমকে আপাতত কেবিনে রাখা হয়েছে। গহন চাইলে বাড়ি নিয়ে যেতে পারত, তবে কোনো ঝুঁকি নিতে চায়নি। যদি আবার সমস্যাটা বাড়ে। নিধিও গহনের পাশে বসে আছে। ওরা দুজনেই এসেছে। সিনথিয়া নিশ্চয়ই এতক্ষণে সাবিতকে জানিয়েছে, তবে তাও সাবিতের আসার সময় হয়ে ওঠেনি। নিধির মাথার মধ্যে এখন সেই কথাগুলি ঘুরছে। কে কল করেছিল? কেন নিজেকে গহনের মা বলে পরিচয় দিচ্ছিল? সালমা বেগমের শরীরেই বা এতটা খারাপ হয়ে গেল কেন? হঠাৎ করে যে সোজা হাসপাতালে নিতে হলো। গহনকে এখন এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। দেখেই বুঝতে পারছে দুশ্চিন্তায় আছে। নিধি গহনের কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করছেন কেন? ঠিক আছে তো মা, কে কল করেছিল জানতে চাইবে না? সেসব জানার জন্য অনেক সময় আছে আমাদের হাতে। আমি জানি আপনি এখন দুশ্চিন্তার মাঝে আছেন, এখন ওসব কথা তোলার দরকার নেই। গহন ঘাড় গড়িয়ে একবার নিধির দিকে তাকালো। কি অসীম ধৈর্য মেয়েটা! গহনকে কত সুন্দর বুঝতে শিখেছে। পরিস্থিতি বুঝে মেয়েটা, গহনের মনের অবস্থা বুঝে। গহনের এসব ভাবনার মাঝে কেবিন থেকে নাচ বের হয়ে গহনকে বলল যে সালমা বেগম নাকি ওর সাথে দেখা করতে চাইছে। গহন আর এক সেকেন্ডও ব্যয় না করে কেবিনের ভিতরে গেল। ওর পিছন পিছন নিধিও গেল। সালমা বেগম শুয়েছিলেন। গহন গিয়ে ওনার কাছে বসতে উনি ওঠার চেষ্টা করলেন। গহন ওনাকে উঠে বসতে সাহায্য করলো। উঠে বসার সঙ্গে সঙ্গে সালমা বেগম দুহাতে গহনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। গহনের পিঠের শার্ট খামচে ধরলেন, যেন গহন ওনার থেকে কোথাও পালিয়ে যাচ্ছে আর উনি গহনকে আটকে রাখতে চাইছেন। গহন যেন বুঝতে পারলো হঠাৎ করে সালমা বেগমের ওকে এভাবে জড়িয়ে ধরার কারণটা। নিজেও পাল্টা দুই হাতে সালমা বেগমকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা, আমি আছি তো। সালমা বেগম গহনকে আরেকটু আঁকড়ে ধরে বললেন, তুমি ওনার সাথে যোগাযোগ রেখেছ? না মা। তাহলে উনি তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম পেলেন কোথা থেকে? এখনকার যুগে কারোর সাথে যোগাযোগ করা খুব কঠিন কাজ নয় মা। যার দরকার সে ঠিক প্রয়োজনীয় মানুষটার সাথে যোগাযোগ করার পথ খুঁজে নেয়। এবারে সালমা ছেড়ে দিলেন গহনকে। গহনের গালে মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন। গহন খেয়াল করলো সালমা বেগমের চোখ দুটো ছলছল করছে। গহন জানে কখন এই চোখ দুটো ছলনা করে আর কখন এই চোখ দুটো সত্যি ছলছল করে। সেই পার্থক্যটা গহন অনায়াসে ধরতে পারে। সালমা বেগম যেমন গহনের চোখের ভাষা পড়ে নিতে পারে, ঠিক তেমনিভাবে গহনও অনায়াসে নিজের মায়ের চোখের ভাষা পড়ে নিতে পারে। সালমা বেগম গহনের কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু কন্দনরত ভঙ্গিতে বললেন, আমি তোমাকে বড় করে তুলেছি। তোমার আদর, যত্ন, ভালোবাসা, কষ্ট যা দেওয়া সব আমি দিয়েছি। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার। তুমি আমার ছেলে, আমার বড় ছেলে তুমি। তোমার মা আর কেউ না, আমি শুধুমাত্র তোমার মা। গহন আলতো এসে বলল, আমি তো জানি তুমি আমার মা। আমি তো সবসময় এই কথাটাই বলি। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমায় বলছি আমি তোমার ছেলে। শুধু তুমি আমার ছেলে বললেই হবে না, তোমাকে বলতে হবে আমি তোমার মা, আর কেউ না। আচ্ছা ঠিক আছে, তুমিই আমার মা। নতুন করে এটা বলার কিছু নেই মা, আমি তো সবসময় এটাই বলি। তুমি এখন শান্ত হও, আমি তোমার কাছেই আছি। কথাটা বলে গহন সালমা বেগমকে নিজের জায়গায় শুয়ে দিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। সালমা বেগম এখনও গহনের একটা হাত আঁকড়ে ধরে শুয়ে পড়ছেন। কোনো মতেই তিনি গহনের সেই হাতটা ছাড়লেন না। গহন ছাড়ানোর চেষ্টাও করল না। যদি এভাবেই তিনি শান্তি পান, তবে এভাবেই থাকবে গহন। দরজার কাছে দাঁড়িয়ে নিধি পুরো দৃশ্যটা দেখল। সব কথোপকথন শুনল ওদের দুজনের মাঝে। নিধির মাথাটা এখন ভনভন করে ঘুরছে। এদের মা ছেলের কথাবার্তার আগামাথা কোনো কিছুই তো বুঝে উঠতে পারছে না। দুপুরের দিকে বাড়ি ফিরে এসেছিল গহনরা। সালমা বেগম আর নিধিকে বাড়িতে রেখে গহন অফিস চলে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষে নিধি সবেমাত্র গহনকে একটু একা পেল। তবে কিভাবে কি জিজ্ঞেস করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আবার এখন জিজ্ঞেস করা ঠিক হবে কি না সেটাও বুঝে উঠতে পারছে না। গহন তো নিজ থেকে কিছু বলছেও না। তাহলে কি নিধি জিজ্ঞেস করা ঠিক হবে আগ বাড়িয়ে? নাকি গহন আবার রেগে যাবে এটা জিজ্ঞেস করলে? নাকি অস্বস্তি হবে গহনের? নিধির মুখটা দেখে যেন গহন বুঝতে পারলো সেসব। বুঝলো নিধির মনের মাঝে হাজারো প্রশ্ন চলছে, কিন্তু গহনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেনি। এই ব্যাপারটা গহনের বেশ ভালো লাগলো। এই যে নিধি ধৈর্য ধরে অপেক্ষা করছে গহন কখন ওকে জানাবে সব কিছু, এই ব্যাপারটা ভালো লাগলো। প্রত্যেক দিনের মতন গহন তখন ল্যাপটপ নিয়ে গিয়ে সবেমাত্র সোফায় বসেছে। তবে মনে হলো অফিসের কাজের আগে নিধির সঙ্গে টুকটাক কিছু কথাবার্তা সারা প্রয়োজন। নিধিকে কিছু জানানো প্রয়োজন। যা জানতে চাও জিজ্ঞেস করতে পার, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। গহনের কথায় নিধির ধ্যান ভাঙল। গহন ওকে প্রশ্ন করার অনুমতি দেওয়া বেশ খুশি হলো। বিছানা থেকে উঠে এসে সোফায় গহনের পাশে বসে গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করলো, সকালে কে কল করেছিল? আপনি চেনেন তাকে? উনি কেন নিজেকে আপনার মা বলে পরিচয় দিচ্ছিলেন? কিছুক্ষণ নীরবতা পালনের পর গহন একটা লম্বা শ্বাস টেনে বলল,
কারণ উনি আমার মা। নিধির ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। চোখে মুখে হাজারটা প্রশ্ন ফুটিয়ে তুলে বলল, মানে উনি কি করে আপনার মা হবে? তাহলে যাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলাম তিনি কে? তিনিও আমার মা। নিধি এবারে বেশ বিরক্তিকর গলায় বলল, মজা করছেন আমার সাথে আপনি? একজনের এতগুলো মা কি করে থাকতে পারে? ধুর। কথাটা বলে নিধি উঠে যেতে ধরলো। কি ভেবে যেন আবার থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে কিছু একটা এলো। তড়িৎ গতিতে আবার নিজের পূর্বের জায়গায় বসে গুরুতর মুখভঙ্গি করে গহনকে উদ্দেশ্য করে বলল, 1 মিনিট, আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? আপনার দুজন মা, তার মানে একজন নিজের মা আর একজনকে? গহন পছন্দ করে না সালমা বেগমকে নিজের সৎমা হিসেবে পরিচয় দিতে। তবে এখন কোনো উপায় নেই। নিধিকে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য হলো বলতেই হবে। উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, একজন নিজের মা, একজন সৎমা। বিস্ময়ে নিধির চোখ কপালে উঠে গেল। অবিশ্বাস্য গলায় বলল, সত্যিই আপনার দুটো মা? সৎমা কোনটা, যার সঙ্গে আমি থাকি? নিধি এবারে বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, কি? উনি আপনার সৎমা? মানে আপনি ওনার সৎ ছেলে? মানে আপনি ওনার নিজের ছেলে নন? তার মানে আমার আসল শাশুড়ি হলো যিনি কল করেছিলেন? হায় আল্লাহ, কী শুনছি আমি এগুলো? এই গহন মজা করছেন না তো? গহন চুপচাপ শুধু দুদিকে মাথা নাড়ালো। নিধি নিজের শরীরটা সোফায় এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ কিসব যেন ভাবলো। হয়তো মনে মনে কিছু সমীকরণ মেলানোর চেষ্টা করলো। বেশ কিছুটা সময় পর চোখ খুলে আবারও সোজা হয়ে বসে গহনের দিকে তাকিয়ে এবার কিঞ্চিত রাগী গলায় বলল, আগে কেন জানাননি আমায় এই কথাটা যে উনি আপনার সৎমা? গহন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, কারণ এই বিষয়টার কোনো গুরুত্ব আমার কাছে নেই। তুমি ঘটনাটা বুঝবে না বিদায় তোমাকে সৎমা হিসেবে পরিচয় করিয়ে দিলাম। নয়তো আমি কখনো কাউকে এই কথাটা বলি না। আমি ওনাকে আমার মায়ের জায়গা দিয়েছি। ওনাকে আমি আমার মা হিসেবে মনে করি। মায়ের মতন শ্রদ্ধা, ভালোবাসা, সব অনুভূতি ওনার প্রতি আছে আমার। নিধি একটা ঝাড়ি দিয়ে বললাম, চুপ করুন তো। এখন আমি সব বুঝতে পারছি কেন সিনথিয়া, শম্পা আর সাবিতের সাথে আপনার নামের মিল নেই। কেন এই বাড়িতে আপনি ঝাল খেতে পছন্দ করেন না জানা সত্ত্বেও সবাই ঝাল খেতে চায়। আমি এটাও বুঝতে পারছি কেন এই বাড়িতে আপনাকে খাবার বেরিয়ে দেওয়া তো দূর, কেউ একটু কফি পর্যন্ত বানিয়ে দেয় না। কেন আপনি সারাদিন রাত না খেয়ে খেটে মরলেও কে আপনার খোঁজ নেয় না, সেটাও বুঝতে পারছি। সেই সাথে আমি এটাও বুঝতে পারছি কেন আপনার ভাই বোন, আপনার মায়ের দিকের সকল আত্মীয় স্বজন আপনার সাথে এমন উঠে পড়ে লাগে। কোন শান্ত গলায় বলল, এসব নিয়ে ভেবো না। আমি এই জন্যই তোমার এই কথাগুলো আগে জানাতে চাইনি, কেননা আমি জানতাম এই কথাগুলো তুমি জানলে সব বিষয়ে তোমার সন্দেহ বাড়বে। তুমি সব বিষয়কে নেগেটিভভাবে নেবে। ভুলে যাও এই কথাগুলো নিধি। যেমন সব কিছুকে স্বাভাবিকভাবে দেখছিলে তেমন স্বাভাবিকভাবেই দেখো। নিধি আবারও গহনকে একটা ঝাড়ি মেরে বলল, দূর, অস্বাভাবিক একটা ব্যাপারকে স্বাভাবিকভাবে দেখব কী করে? আচ্ছা, তার আগে বলুন তো, আপনার নিজের মায়ের জায়গা ওনাকে দিলেন কেন? আপনার মা গেল কেন? আপনি আপনার নিজের মায়ের কাছে নেই কেন? ওনাকে আপনি সহ্য করতে পারেন না কেন? নিধির কথাগুলো শুনে গহন ভাবনার রাজ্যে ডুব দিল। মনে পড়ে গেল বহু বছর পুরনো কিছু কথা। তখনকার কথা যখন গহন অনেক ছোট ছিল, সবেমাত্র স্কুলে গণ্ডিতে পা রেখেছে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে অনাকাঙ্ক্ষিতভাবে চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে এলো গহনের। মনে পড়ে গেল যখন ওর মা ওকে একা ছেড়ে গিয়েছিল সেই মুহূর্তের কথাটা। হাজারো মানুষের ভিড়ের মাঝে নিজের মায়ের মুখটা খোঁজার কথা মনে পড়ে গেল একটা কোণার দিকে দাঁড়িয়ে কত কেঁদেছিল সেদিন গহন। কিন্তু কে সেদিন গহনকে সামলায়নি? গহনের মা ছিল না সেদিন গহনের কাছে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে চলে গিয়েছিল। দিদি খেয়াল করলো গহনের গাল বেয়ে হঠাৎ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত হয়ে পড়ল নিধি। উদ্বিগ্ন গলায় বলল, আরে আরে, কী হলো? কাঁদছেন কেন? এত জোরেও ছাড়ি দিইনি। আরে, কাদার মতন কিছু বলেছি নাকি আমি? এই গহন কাঁদছেন কেন? ধ্যান ভাঙল গহনে। তাড়াহুড়ো করে হাতের উল্টো পিঠে চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করে বলল, না না, তুমি কিছু করনি, এমনি চোখ দিয়ে জল পড়ছিল। গহনের কথাটা নিদের মোটেই পছন্দ হলো না। গহনের যুক্তিতে কোনো যুক্তিই নেই। এমনি এমনি আবার চোখ দিয়ে জল পড়ে নাকি? কপট রাগ দেখিয়ে বলল, আমাকে দেখে কি আপনার পাগল মনে হয় যে আপনি অযথায় এক কথা বলবেন আর আমি বিশ্বাস করে নেব? এমনি এমনি কারো চোখ দিয়ে জল পড়ে না, কোনো একটা কারণ অবশ্যই থাকে। কী কারণ বলুন? গহন আবারও কোনো একটা অজুহাত বানাতে চাইল, তবে নিধি সেটা যেন বুঝে ফেলল। গহন কিছু বলে ওঠার আগে ওকে সাবধান করে দিয়ে বলল, একদম আমাকে বুজুং বাজুং বোঝাতে আসবেন না। এমনিতে যথেষ্ট রেগে আছি আপনার উপরে আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকোনোর জন্য। তারপর আপনার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমি এখনও আপনার সাথে কথা বলছি। তাই যদি নিজের ভালো চান আমার থেকে আর কিছু লুকাবেন না, নয়তো বউয়ের ভালোবাসা কিন্তু আর পাবেন না। দিদির কথাটা শুনে গহন একটু হাসলো। কিছুক্ষণ নিজের সাথে আলোচনা করলো মনে মনে যে
নিধিকে কথাগুলো বলবে কিনা, কতটুকুই বা বলবে, কোথা থেকে শুরু করবে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তার পর নিধিকে উদ্দেশ্য করে বলল, আমার মায়ের কাছে আমি কেন থাকি না, শুনবে? নিধি কৌতূহলী গলায় বলল, হ্যাঁ শুনবো। কারণ মলিন এসে বলল, তার কারণ আমার মা আমাকে চায়নি। তিনি চেয়েছিলেন তার নিজের জীবনে উন্নতি করতে, তিনি চেয়েছিলেন একা একা ভালো থাকতে, তার নিজের স্বপ্ন পূরণ করতে, তিনি বাঁচতে চেয়েছিলেন আনন্দে। আর তার এত এত স্বপ্নের মাঝে কোথাও আমি ছিলাম না, তার ভালো থাকার কারণের মাঝে আমি ছিলাম না। সেজন্য আমি আর আমার মা একসাথে থাকি না। কবে চলে গিয়েছিল আপনার মা? মানে তখন আপনি কত বড়? গগনকে আবারও সেই পুরনো বিষাক্ত স্মৃতিগুলোর মাঝে ডুব দিতে হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্লাস 1-এ পড়তাম। বাবা ব্যবসার কাজে শহরের বাইরে ছিল তখন। ফুফি অনেকদিন পর দেশে ফিরেছিল। আমাদের বাড়িতে ছিল তখন, দাদিও ছিল। একদিন দুপুরের দিকে হুট করে আম্মু বলল কী সব যেন কেনাকাটা করতে যাবে। আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না আম্মুর, কিন্তু আমি কি ভেবে যেন জোর করে আম্মুর সঙ্গে গিয়েছিলাম। আম্মুকে ছাড়া থাকতে পারতাম না, ভালো লাগতো না। আমি ছোটোবেলা থেকে স্বভাবে চুপচাপ ছিলাম, কোনো বন্ধুও ছিল না। আম্মু ছাড়া কাউকে ভালোও লাগতো না। তারপর আর কি, আম্মুর সাথে শপিং মলে গেলাম, অনেকগুলো দোকান ঘুরলাম আমরা, কিন্তু আম্মু কিছু কিনলো না। হঠাৎ করে আমায় লিফটের সামনে অপেক্ষা করতে বলল কোন দোকানে যেন কি একটা দেখে পছন্দ হয়েছে, সেটা আনতে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। আমি যেতে চাইলাম আম্মুর সাথে, কিন্তু আম্মু নিয়ে গেল না। বলল আবার এত দূর হাঁটার দরকার নেই, চুপচাপ আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলল। আমাকে ওখানেই অপেক্ষা করতে বলে আম্মু চলে গেল। আমার হাতে আম্মুর ফোনটাও দিয়ে গিয়েছিল। অনেকটা দূরে চলে যাওয়ার পর আম্মু হঠাৎ করে পিছন ঘুরে তাকিয়ে আমার উদ্দেশ্যে হাত নাড়ালো। আমি বুঝতে পারিনি তখন যে আম্মু আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো এক্ষুনি চলে আসবে। জানো নিধি, আমি আম্মুর খুব বাধ্য ছিলাম। আমি আম্মুর কোনো কথা অমান্য করতাম না, আম্মুকে কষ্ট দিতে চাইতাম না। সেজন্য চুপচাপ ওই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এমন করে করে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন ওই একই জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আম্মু এলো না। গহনে শুকিয়ে যাওয়া চোখ দুটো আবারও ভিজে উঠল। এদিকে নিধির কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে গেছে। কন্দনরত গলায় গহনকে উদ্দেশ্য করে বলল, এভাবে ছেড়ে চলে গেল? মায়েরা এভাবে ছেড়ে চলে যায়? আমার আম্মু চলে গিয়েছিল। আমাকে ওখানে দাঁড়িয়ে কাঁদতে দেখে কিছু লোকজন এসে জিজ্ঞেস করেছিল যে কেন কাঁদছি আমি। পরে ওরা বাবাকে কল করেছিল। পরে ফুফি এসে আমাকে নিয়ে যায়। ওই রাতেই বাবা বাড়ি ফিরে। পরে বাবাদের ঘরে মায়ের লেখা একটা ছোট্ট চিঠি পাই। ওখানে মা শুধু লিখেছিল, মা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা যেন মায়ের কোনো খোঁজ না করি। মা নিজের জীবনে একটু বাঁচতে চায়। এই সংসারের চাপ, বাবার দুর্ব্যবহার, দাদের দুর্ব্যবহার, এসব কিছু থেকে মা একটু মুক্তি চায়, নিজের মতন করে বাঁচতে চায়। আমরা সেজন্য মাকে নিজের মতন করে বাঁচতে দিয়েছিলাম। কথাটা বলে গহন হাসলো। গহন হাসছে ঠিকই, তবে তারপরও ওর গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। নিধির গহনের কথাগুলো শুনে যতটা না খারাপ লাগলো, তার থেকে বেশি খারাপ লাগলো গহনকে কাঁদতে দেখে। বসা অবস্থাতেই গহন পর দিকে একটু এগিয়ে গিয়ে গহনের চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদছেন কেন? এমন মায়ের জন্য কাঁদতে হবে না, উনি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। গহন নিধির মুখের দিকে তাকিয়ে আলতো এসে বলল, মায়ের জন্য কাঁদছি না নিধি, কাঁদছি আমার দুর্ভাগ্যের কথা ভেবে। আমার ভাগ্য কতটা নিষ্ঠুর বলো তো। মাকে হারালাম, বাবা ভালোবাসতো খুব, বাবাকেও হারালাম, দাদিও খুব ভালোবাসতো, তাকেও হারালাম। কে আমার হয়ে থাকে না নিধি? গহন কথাটা বলতে নিধি ফুফিও কেঁদে উঠল। উঠে দাঁড়িয়ে 2 হাতে গহনের গলা ধরে বলল, আমি থাকবো, কেউ না থাকলো আমি থাকবো। ওরা আপনাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমি আছি তো। আমি সারা জীবন আপনার হয়ে থাকবো। আর যারা এবার আপনাকে কষ্ট দিতে আসবে, সব কটাকে এক লাথি দিয়ে আপনার জীবন থেকে বের করে দিব। গন শুধু হাসলো নিধির কথাগুলো শুনে। একটু বোধহয় শান্তি অনুভব করলো। এতগুলো বছর পর তাহলে আবারও গহনের জীবনে কে এলো গহনের হয়ে থাকার জন্য? আবার কে এলো গহনকে ভালোবাসার জন্য, গহনের বিপদে আপদে পাশে থাকার জন্য? গহনা আঁকড়ে ধরতে চায় এই মানুষটাকে। অনেক কিছু হারিয়েছে গহন, তবে নিজের এই শেষ ভরসাটাকে আর হারাতে চায় না। এই ভরসাটাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন হেসে খেলে বাঁচতে চায়। আজ বেশ সকাল সকাল গহন অফিসে চলে গিয়েছিল। নিধি তখন গভীর ঘুমে তলিয়ে। গহন তাই আর ওকে বিরক্ত করেনি। নিধির ঘুম ভেঙেছিল সকাল 8টা নাগাদ। উঠে আগে সবার জন্য সকালে নাস্তা বানালো। আজকাল নিধির কাজের চাপ একটু কমই থাকে, শুধু 3 বেলা রান্নাবান্নাটাই করতে হয়, বাকি সব কাজ মিতাই করে দিয়ে যায়। রান্নাবান্না মিতা যতটুকু পারে সাহায্য করে। সকাল 11টা নাগাদ গহন আবার বাড়ি ফিরল। একটা জরুরি ফাইল বাড়িতে ফেলে রেখে গিয়েছিল। গহন বাড়িতে এসে শুধু ফাইলটা নিয়ে আবার যাওয়ার জন্য উদ্যত হলো। তবে নিধি ওকে যেতে দিতে নারাজ। সকালে তো খেয়ে যায়নি, আর নিধি খুব ভালো করে জানে এই মানুষ কিচ্ছু খাবে না।
রান্না তো হয়ে গেছে, সেই জন্য গহনকে জোরাজোরি করলো যেন খেয়ে যায়। নিধি জোরাজোরি প্রেক্ষিতে গহন তাড়াহুড়ো কণ্ঠে বলল, এখন সময় হবে না নিধি, আর তাছাড়া গাড়িতে যারা বসে আছে সে কি? যারা আপু নিচে কেন? উপরে নিয়ে আসেননি কেন? আঙ্কেল নেই আপনার? ও আসবে না উপরে সেজন্য আনিনি। আরে তো আপু থাকুক না, কত সময় লাগবে আপনার খেতে? গহন কোনো মতে শুনল না নিধির কথা, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। গহন চলে যেতে নিধি আবারও রান্নাঘরে গেল। ভাবলো এখনই দুপুর আর রাতের রান্নাটাও করে রাখবে, যেন রাতে গহন বাড়ি ফিরলে আর কোনো কাজ না থাকে। একটু নিশ্চিন্তে মনে গোমরা মুখোটার সাথে বসে দু চারটে গল্প করতে পারে। রান্নাবান্নার মাঝে সেখানে ঋতু এলো। ঋতুর হাতে একটা বাটি আর তাতে ফল। নিধির পাশে এসে দাঁড়িয়ে ফল খেতে খেতে নিধিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া না খেয়েই চলে গেছে? হ্যাঁ, আসলে অফিসে কী যেন মিটিং আছে, তাই নাকি? আমি তো ভেবেছিলাম যারা আপু নিচে অপেক্ষা করছে, এজন্য বোধ হয় এত তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আমি তো জানালা দিয়ে দেখলাম যারা আপু দাঁড়িয়ে আছে ভাইয়ার গাড়ির সামনে। নিধি আলতো এসে বলল, হ্যাঁ জানি তো যারা আপু এসেছিল, তবে উপরে আসতে চায়নি। বোধহয় তোমার স্বামীর জন্য। অপমানিত হলো ঋতু, তবে সেটুকু আর নিধিকে বুঝতে দিতে চাইল না। চোখে মুখে একটু সন্দেহ ভাব ফুটিয়ে তুলে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া কি সত্যি মিটিংয়ের জন্যই তাড়াহুড়ো করছিল? তুমি নিশ্চিত? নিধির ভ্রুকুচকে ঋতুর দিকে তাকিয়ে বলল, এখানে নিশ্চিত না হওয়ার কি আছে? ঋতুকে নিধির দিকে আরেকটু এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, দেখো নিধি, আমি তোমাকে বলছি না সন্দেহ করতে, কিন্তু বোকামি করতে বলবো না। যদি ভাইয়ার মিটিংয়ে যাওয়ার থাকে তাহলে যারা আপু কী করছিল ওনার সঙ্গে? তুমি একবার ভেবে দেখো তো, যদি ওনার এতটাই ব্যস্ততা থাকে তাহলে যারা আপুকে পেলেন কোথা থেকে? যারা আপু তো রাস্তাঘাট তেমন চেনে না, নিশ্চয়ই বাড়ি থেকে আনতে গিয়েছিল। ব্যাপারটা নিধির কাছেও একটু খটকা লাগলো। সত্যি তো, এত যদি ব্যস্ততা থেকে থাকে তাহলে এর মধ্যে আবার যারাকে কোথা থেকে টেনে আনলো? তবে ঋতুকে সেটা বুঝতে দিতে চাইল না, একটু হেসে কথাটা উড়িয়ে দিতে চাইল, না না, তুমি যেরকম ভাবছো তেমনটা না। যদি ওনার অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে কি আর বাড়িতে আসতেন? আর আমাকে জানানোরই বাকি প্রয়োজন ছিল? উনি নিজেই জানিয়েছেন যে নিচে যারা আপু অপেক্ষা করছে, যেন তোমার সন্দেহ না হয় সেজন্য হয়তো বলেছে। নিধি এবার একটু চমকে উঠে ঋতুর দিকে তাকালো। ঋতু চোখে মুখে নিধির জন্য একটু মায়া ফুটে উঠেছে। নিধির হঠাৎ করে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। বুঝে উঠতে পারলো না গহন ওকে যা বুঝিয়েছিল সেটা ঠিক, নাকি ঋতু ওকে যা বোঝাতে চাইছে সেটা ঠিক। সত্যি তো, যারা সব সময় গহনের সাথে থাকা ব্যাপারটা তো ভালো না। দুদিন আগেও তো এসেছিল গহনের সাথে দেখা করতে, যদিও সেদিন জান্নাত ছিল সঙ্গে। তবে জান্নাত মেয়েটা তো বোকাশোকা, সেটা নিধি বুঝতে পেরেছে। নিধির এসব ভাবনার মাঝে ঋতু ফের বলে উঠল, তোমার মনে আছে নিধি, সেদিন যে যারা আপু সাবিতকে কত আজে বাজে কথা শুনিয়ে গেল? মা কতবার করে ভাইয়াকে বলল যেন যারা আপুকে কিছু বলে, ভাইয়া কিন্তু একটা কথাও বলেনি, একবারও কিন্তু আটকায়নি। জানো, নিজের পরিবারের লোকজন সম্বন্ধে কথা বলা ভাইয়া একদমই পছন্দ করে না। কিন্তু যারা আপু এত অপমান করলো সাবিতকে, তারপরও ভাইয়া একটা কিছু বলল না। তুমি একবার ভেবে দেখো তো, যদি যারা আপুর জায়গায় তুমি থাকতে তোমাকে আটকাতো না ভাইয়া? ধরে নিলাম যে তোমায় বকাবকি করতো না, কিন্তু থামতে অবশ্যই বলতো নিধি। ঋতুর কথাটা একদমই ভুল না। গহন খারাপ ব্যবহার করে না নিধির সাথে, বকাঝকাও করে না, কিন্তু থামতে তো বলে। যারা যেভাবে অপমানগুলো করে গিয়েছিল সাবিতকে, নিধি যদি সেভাবে বলতো তাহলে হয়তো গহন রেগেও যেতে পারতো। তাহলে যারাকে কিছু বলে না কেন? কিসের এত দুর্বলতা যারার প্রতি? নিধির শুকনো মুখটার দিকে তাকিয়ে ঋতুর মায়া হলো। আলতো করে নিধির মাথায় হাত বুলে দিয়ে বলল, দুশ্চিন্তা করো না, আমি যেই কথাগুলো বললাম সন্দেহের বসে বলেছি। ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, যদি আমার মনে হয় না ভাইয়া এমন। কিন্তু জারাপুর ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছি না। তুমি তো বলেছিলে ভালোবাসা শুধু জারাপুর পক্ষ থেকে ছিল, হতেই তো পারে দুর্বলতা এখনও থেকে গেছে। আর তোমাদের সম্পর্কের মাঝে এই ফাটলটা দেখে হয়তো সুযোগ বুঝে সেখানে ঢুকে যেতে চাইছে। তুমি জানো, আমিও জানি ভাইয়া লাখে না কোটিতে একজন। এমন জীবনসঙ্গীকে হাতছাড়া করতে চাইবে বলতো? আজকালকার যুগে কি ছেলেদের বিশ্বাস করা যায়? সেখানে ভাইয়া খুব ভালো একজন জীবনসঙ্গী হতে পারে, যারা আপু ওনাকে ছাড়তে চাইছে না। আরও কয়েক মুহূর্ত ঋতু নিধির কাছে দাঁড়িয়ে থেকে চলে গেল সেখান থেকে। নিজের হাত দুটো অবশ হয়ে আসছে, কাজ করার শক্তি খুঁজে পাচ্ছে না। আচ্ছা, সত্যি কি যারা খারাপ? সত্যি কি নিধি থেকে সব কিছু কেড়ে নিতে চায়, গহনকে কেড়ে নিতে চায়? কিন্তু ওই মেয়েটাকে দেখা তো এমন মনে হয় না। সবসময় নিধির পাশে দাঁড়ায়, নিধির হয়ে কথা বলে, গহনকে অবধি ছাড় দেয় না। আচ্ছা, গহন কি কোনো ভাবে প্রশ্রয় দেয় যারাকে? কেন গহন যারাকে কিছু বলে না? সবসময় কেন নিধিকে থামাতে আসে, আর কাউকেই তো থামায় না? শুধু নিধিকেই সব বিষয়ে থামায় কেন? রাত 8টা নাগাদ গহন বাড়ি ফিরল। সোজা আগে নিজের মায়ের ঘরে গেল না। শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন ভীষণ ব্যস্ততা আর কাজের চাপের মাঝে দিয়ে গেছে।
দুপুরে শুধু একটা স্যান্ডউইচ খেয়েছিল, আর কিছু যায়নি সারাদিন পেটে। তাই ভাবলো ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে মায়ের সাথে দেখা করতে যাবে। ঘরে গিয়ে দেখলো নিধি বিছানার উপর গালে হাত ঠেকে উদাস ভঙ্গিতে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে নিধির উপর দিয়ে যেন কোনো ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে, একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে। মনমরা হয়ে বসে আছে মেয়েটা। ব্যাপারটা গহনে ভালো লাগলো না। বাড়িতে তো অশান্তি করার মানুষের অভাব নেই, নিধিকে কথা শোনানোর মানুষের অভাব নেই। কে জানে ওর অনুপস্থিতিতে আবার কিছু হলো কি না। কোটটা খুলতে খুলতে চিন্তিত ভঙ্গিতে নিধিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? সর্বত্র নিধি গহনের উপস্থিতি খেয়াল করলো। এতক্ষণ এতটাই গভীর ভাবনায় নিমগ্ন ছিল যে বুঝতেই পারেনি গহন এসেছে। সে সকাল থেকে ঋতুর বলা কথাগুলো নিধিকে ভাবাচ্ছে। গহনের কণ্ঠটা শুনে চমকে ওর দিকে তাকালো। কিছু একটা বলে উঠতে ধরেও আবার থেমে গেল। নিস্তেজ গলায় ছোট্ট করে উত্তরে বলল, না। ব্যাপারটা গহনের ঠিক লাগলো না। এক শব্দে কথা শেষ করা মেয়ে তো নিধি না। গহনের এই ছোট্ট একটা প্রশ্নের প্রেক্ষিতে বিশাল একটা উত্তর দেওয়ার কথা ছিল নিধি, তা না করে এত সংক্ষিপ্তভাবে শেষ করে দিল। তার মানে গণ্ডগোল তো অবশ্যই আছে। বিছানায় বসা নিধির দিকে এগিয়ে গিয়ে ওর সামনাসামনি বসে ফের চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, সত্যি করে বলো কি হয়েছে? নিধি ঘাড় ঘুরে গহনের দিকে তাকিয়ে বলল, যদি হয়েও থাকে কি করবে? আমার হয়ে ঝগড়া করবে? কে কি বলেছে সেটা আগে বলো। ধরুন যদি আপনার মা কিছু বলে থাকে, তাহলে উনি তো অসুস্থ। আপনি কিছু বললে আবার শ্বাসকষ্ট উঠে যেতে পারে, তাহলে কি আমাকেই ধৈর্য ধরে থাকতে হবে? আপনি কি তারপরে আমাকেই চুপ থাকতে বলবে? মানে আপনি শুধু সবসময় কি আমাকে সব কিছু করতে বলবেন, আর কাকে থামতে বলতে পারেন না আপনি? একদমই ঝগড়া করার ইচ্ছে নেই নিধি। খুবই শান্ত গলায় প্রশ্নগুলো করলো গহনকে। গহনের যেন মাথার উপর দিয়ে গেল নিধির বলা কথাগুলো। একই তো সারাদিনে অতিরিক্ত খাটাখাটনির কারণে এখন যেন মাথাটা কাজ করে বন্ধ করে দিয়েছে। তার উপরে আবার নিধির এমন অদ্ভুত প্রশ্ন। একটু পরিষ্কার করে বলবে আমায় কি হয়েছে? নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 2 মিনিট সময় দিন আমায়, বলছি। কথাটা বলে নিধি আবারও জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকালো। গহন ভীষণ ধৈর্যশীল পুরুষ। ধৈর্যের ব্যাপারে গহনকে বোধহয় কেউ কখনোই হারাতে পারবে না। সেজন্য নিধির বলা কথা অনুযায়ী চুপচাপ অপেক্ষা করলো। ঠিকঠাক 2 মিনিট পরে নিধির কথা বলার ইচ্ছে হলো কি না সেটা নিধি নিজেও জানে না। তবে বেশ অনেকটা সময় পার হয়েছে। মাঝে গহনের দিকে ঘুরে বসে নির্জীব গলায় জিজ্ঞেস করল, যারা উপরে আপনার দুর্বলতা আছে? এতক্ষণে গহন যেন আন্দাজ করতে পারছে নিধির কী হয়েছে সেই ব্যাপারে। আবার ওর মাথায় ভোট ঢুকেছে। মুহূর্তের মাঝে গহনের মেজাজটা বিগড়ে গেল। বিরক্তিকর গলায় বলল, আবার এই আজে বাজে প্রসঙ্গটা তুললে তুমি? আমার মনে হয় সেই দিনে এই প্রসঙ্গটা সমাপ্তি করেছি আমি। আর কিচ্ছু নেই যা আমি তোমায় নতুন করে জানাতে পারি। নিধি বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, জিজ্ঞেস করেছি যারা অপর প্রতি দুর্বলতা আছে কিনা। থাকলে হ্যাঁ উত্তর দেন, না থাকলে না উত্তর দিন। কথা সে গহন অনেক কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলল, না নেই। তাহলে যারা আপুকে কখনো কিছু বলেন না কেন? যতই রাগ করুক না কেন তাও কিছু বলেন না? আপনার পরিবারকে অপমান করলো, থামতে বলেন না? আপনাকে অবধি ধমকায়, তাও আপনি কিছু বলেন না? কিন্তু কেন? ওই জায়গায় তো আমি থাকলে আমাকে ঠিকই চুপ করতে বলতেন। তাহলে যারা আপুকে কেন বলেন না? তুমি কি চাইছো তোমায় আর ঝাড়াকে আমি এক জায়গায় বসাই? একটু থতমত খেলো নিধি। একটু নড়েচড়ে উঠে বলল, তা কেন দেবেন? আমি তো আপনার বউ। তাহলে বউয়ের সাথে যা করতে পারবো বাকি সবার সাথে কি তাই করতে পারবো আমি? তোমার উপর আমার যতটুকু অধিকার আছে, যারা উপর কি আমার ততটুকু অধিকার আছে? তোমায় আমি অনেক কিছু করতে বলতে পারি, তোমায় আমি আদেশ করতে পারি, অনুরোধও করতে পারি। কিন্তু যারাকে পারলে শুধু অনুরোধই করতে পারি, আদেশ না। নিধি একটু একটু বুঝতে পারলো গহনের কথার মানেটা, কিন্তু এখনও পুরোপুরি হজম হচ্ছে না ব্যাপারটা। আবারও বলে উঠল, সেটা ঠিক আছে বুঝলাম, কিন্তু যারা আপুর সাথে আপনার ব্যবহারটা অন্যরকম লাগে, কেমন কেমন যেন লাগে। গহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেমন লাগে? নিধি একটু ভাবনা চিন্তা করে বলল, কেমন লাগে মানে? কেমন কেমন যেন লাগে মানে মনে হয় যারা আপু আপনার খুব আপন, আপনি খুব দুর্বল ওনার প্রতি, আপনি ওনাকে কষ্ট দিতে চান না এমন মনে হয়। সেজন্য তো উনি আপনাকে ধমকায় ঠিকই, কিন্তু আপনি ওনাকে ধমক দেন না। গহন পা তুলে বিছানার উপরে বসে নিধির দিকে একটু এগিয়ে এসে ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, যারা সম্পর্কে আমার ফুফাতো বোন, তার থেকে বেশি কিছু হলে আমার খুব ভালো বন্ধু। আমরা দুজনে সমবয়সী, আমাদের মাঝে সম্পর্কটা অনেক সুন্দর। কিন্তু আমি ওকে কথায় কথায় ধমক দিতে পারি না নিধি। যারা আমাকে ধমক দেয়, ও আমার সাথে রাগারাগি করে, সেটা ওর স্বভাব। কিন্তু একজন মেয়ে যার উপর আমার কোনো অধিকার নেই, তার সাথে রাগারাগি করা, ধমকাধমকি করা আমার স্বভাব না। আমার কাছে এটা অবদ্ধতা মনে হয়। নিধি চোখ ছোটো ছোটো করে গহনের দিকে তাকিয়ে বলল, আমায় তো ঠিকই ধমক দেন, ভালো তো বাসি, তাহলে বরং ঝাড়াকেও ধমক দেবো, সেই সাথে ভালোবাসবো। এটাই ঠিক হবে।
যে কোনো একটা করতে পারবো না? করলে দুটো একসঙ্গেই করব। বলো করব? নিধি চমকে উঠে বিস্ফোরিত নয়নে তাকালো গহনের দিকে, অবিশ্বাস্য গলায় বলল, কি বললেন? ভালোবাসেন আমায়? সত্যি? আরেকবার বলুন, আপনি ভালোবাসেন আমায়? কিন্তু কবে ভালোবাসলেন? কিভাবে ভালোবাসলেন? কী কারণে ভালোবাসলেন? কতটুকু বা ভালোবাসেন? আরে ভালোবাসেন আগে কেন বলেননি? ধুর, আগে এই কথাটা বললে কি সারাদিন আমায় এত চিন্তা করতে হতো? এখন আরেকবার বলুন তো, সত্যি ভালোবাসেন? আমাকে ভালোবাসেন তো? মানে মন থেকে কথাটা বলেছেন, নাকি আমার সন্দেহ দূর করার জন্য বলেছেন? কোন চোখে মুখে কিঞ্চিত বিরক্তি ভাব ফুটিয়ে তুলে নিধিকে থামিয়ে দিয়ে বললাম, চুপ চুপ, একদম চুপ। এত প্রশ্ন করে কোনো সুস্থ মানুষ এত প্রশ্ন করতে পারে একসঙ্গে? নিধি আপাতত গহনের এসব কোনো কথায় ঘায়ে মাখলো না। গহনের দিকে একটু ঝুঁকে এসে আবদারের কণ্ঠে বলল, গহন, আবার বলুন না, ভালোবাসেন আমায়? সত্যি আপনি ভালোবাসেন? আপনি ভালোবাসতে জানেন? বউকে কি করে ভালোবাসতে হয় আপনি সত্যিই জানেন? আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার স্বামী এতটা ভালো হয়ে গেছে যে আমায় ভালোবাসতে শুরু করেছে। দিদি একা একাই কথাগুলো বলল আর লজ্জা পেল। ওকে লজ্জা পেতে দেখে গহন অস্বস্তির মাঝে পড়ে গেছে। কেন যে কথাটা বলতে গিয়েছিল কে জানে। মেয়েটা যে এই কথাটা নিয়ে কতক্ষণ ওকে খোঁচাবে আর লজ্জায় ফেলবে কে জানে। কার কার সামনে এই কথাটা তুলবে তার হিসাব নেই। গহন তাড়াহুড়ো করে উঠে যেতে ধরল, তবে নিধি ওকে সেই সুযোগ দিল না। হাত ধরে টেনে আবার বসালো। শুনুন না, আরেকবার বলুন না, সত্যি আমায় ভালোবাসেন? গহন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করলো কিছুক্ষণ। প্রথমবার হঠাৎ করে কথাটা বলে ফেলেছিল, তখন কথাটা খুব সহজ মনে হয়েছিল গহনের কাছে। এমনটা না যে গহন নিধির মন ভোলানোর জন্য কথাটা বলেছিল, মন থেকেই কথাটা বেরিয়েছিল, কিন্তু এবার যেন খুব কঠিন মনে হলো। সেজন্যই তো আমতা আমতা করলো। এদিকে বরাবরের মতন গহনকে আমতা আমতা করতে দেখে নিধির রাগ উঠল। এক ঝটকায় গহনের হাতটা ছেড়ে দিয়ে বলল, বুঝেছি সবই মিথ্যে, ভালোটালে কিচ্ছু ভাসেন না। তাই তো বলি, এই বয়সে এসে আবার ভালোবাসবেন কি করে? ভালোবাসার বয়সই তো আপনার শেষ। না, আর চুপ করে থাকা যাবে না। গহনের মনে হলো কিছু একটা বলার দরকার, নয়তো নিধিকে যতটুকু নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিল আবার হাত থেকে বেরিয়ে যাবে। একটু পর হয়তো আবার যারাকে নিয়ে কথা শুরু করবে। নিধি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। গহন হালকা একটু কেশে নিধির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, তবে মেয়েটা মূর্তির মতন বসে আছে, নড়াচড়া করছে না। গহন ডাকলো দু একবার নিধির নাম ধরে, তবে মেয়েটা ঘুরেও তাকালো না গহনের দিকে। তোমার আর যারা জায়গা সম্পূর্ণ আলাদা নিধি। আমি তোমার সঙ্গে যা করতে পারি, তোমার সঙ্গে যে ব্যবহারটা করতে পারি, যারার সাথে সেগুলো করতে পারি না। সবথেকে বড় কথা, আমি মানুষকে উপদেশ দিতে পছন্দ করি না। আমি কখনো কাউকে আটকাই না নিধি। যার যা ইচ্ছে বলে যায়, চুপচাপ শুনে যাওয়াটাই আমার কাছে ভালো লাগে। অন্তত কোনো অশান্তি হয় না। তবে আমি তোমাকে কেন আটকাই জানো? নিধি একটু আগ্রহ খুঁজে পেল গহনের কথায়, তবে ওর দিকে তাকালো না। কণ্ঠটা একটু নরমও করলো না, গম্ভীর গলাইতে বলল, কেন? গহন এবার নিধির একটা হাত টেনে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে আলতো হেসে বলল, তার কারণ তুমি আমার যতটা আপন, তুমি আমায় যতটা ভালো বুঝো, ততটা তো আর কেউ বুঝে না। তোমার জায়গা তো সবার থেকে আলাদা নিধি। সারাদিনে ক্লান্তি শেষে বাড়ি ফেরার পর তুমি আমার এক মুঠো স্বস্তি। চারিদিকের তো বিষণ্ণতার মাঝে তুমি আমার এক চিলতে হাসির কারণ। আমার মরুভূমির মতন শুষ্ক উত্তপ্ত জীবনে তুমি এক পশলা বৃষ্টি হয়ে নেমেছ, যে আমার মন প্রাণ আমার জীবনটাকে সতেজ করে তুলেছে, নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। তুমি আমায় হাসতে শেখাচ্ছ নিধি, তুমি আমায় বাঁচতে শেখাচ্ছ। জীবনের প্রতি থেকে মায়া উঠে গিয়েছিল আমার, তবে আজকাল তোমায় দেখে বাঁচতে ইচ্ছে করে। মনে হয় তোমার সঙ্গে একটু সময় কাটানোর জন্য হলেও আমায় বাঁচতে হবে। এই জায়গাগুলোতে যারা পায়নি, তাহলে কি করে যারার সাথে সেই একই ব্যবহারগুলো করব যেগুলো তোমার সাথে করি বলো তো? এতগুলো কথা শোনার পর নিধি আর কোনো মতেই রেগে থাকতে পারলো না গহনের উপরে। এর আগের দিনের মতো আজকে আবার ঋতুর উপরে রাগ হলো, শুধু শুধু মাথাটা গরম করে দিয়ে গিয়েছিল। মেয়েটা বলে যে নিধির ভালো চায়, অথচ সংসারে অশান্তি এই মেয়েটার জন্যই হয়। অবশ্য ঋতুকে দোষ দেওয়া ঠিক না। ঋতু এই কথাগুলো বলে নিধি মাথাটা গরম করে দিয়েছিল, এর জন্যই তো গহনের মুখ দিয়ে এতগুলো কথা বেরোলো। কি সুন্দর মিষ্টি মিষ্টি কাব্যিক কথা শোনালো গহন। ভাবা যায় যে এই মানুষটার মুখ দিয়ে এত মিষ্টি কথা বের হতে পারে। হুট করে নিধির কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সেই সাথে গহনকে একটু লজ্জায় ফেলতে ইচ্ছে করলো। আলতো করে গহনের কাঁধে একটা কিল বসিয়ে দিয়ে বলল, যা, এভাবে কেউ বলে? আমি তো লজ্জায় লুকানোর জায়গা খুঁজে পাচ্ছি না। গহন মোটেই লজ্জা পেল না নিধির কথাগুলো শুনে, বরং আলতো হেসে বলল, এখন তুই যদি কোনো জায়গা খুঁজে না পাও, তাহলে আমি তো আছি। আমায় জড়িয়ে ধরে আমার বুকের মাঝে লুকিয়ে যেতে পারো। কথা দিচ্ছি এতটা যত্নে সব কিছু থেকে আড়াল করে রাখবো যে কোনো আঘাত, কষ্ট, বেদনা তোমায় ছুঁতে পারবে না। গতকাল সারা রাত গহনা আবারও ভালো মতো ঘুমোতে পারেনি। সারা রাত পেট জ্বালাপোড়া করেছে।
একটু বমি বমি ভাবও ছিল। রাতে ঠিকমতো খেতেও পারেনি। ছেলেটা অসুস্থ হলো একটুও কাউকে বুঝতে দিতে চায় না। কোথায় কী অসুবিধা হচ্ছে সেগুলো মুখ ফুটে বলেও না। চুপচাপ শুয়ে থাকে, নয়তো বসে থাকে। একটু যে আর্তনাদ করবে সেসব কিছুও করে না। নিধি আজ গহনের আগে ঘুম থেকে উঠলো সকালে। ঘুমন্ত গহনের দিকে তাকিয়ে ভাবলো বোধহয় অনেক রাত অবধি জেগেছিল, সেজন্য এখনও ঘুমোচ্ছে। কে জানে কত রাত অবধি জেগেছিল। নিধিকে তো দেখিয়েছিল তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, বুঝতে দেবে না তো নিধিকে যে কোথায় কি অসুবিধা হচ্ছে। নিধি চুপচাপ বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। গতকাল রাতে গহনের জন্য আলাদা করে রান্না করেছিল, তবে রান্না করেছিল মাংস। মাংস তো আর কম ঝাল মশলা দিয়ে খাওয়া যায় না, তবুও বাকিদের তুলনায় একটু কম ঝাল দিয়ে গহনের খাবারটা রান্না করেছিল। কিন্তু তাও সমস্যা হয়েছে, তাই নিধি ঠিক করেছে যে আজকে মরিচ ছাড়াই রান্না করে দেবে, খালি একটু চাল ডাল সিদ্ধ করে দেবে গহনকে। রান্নাবান্না শেষে নিধি খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছিল, তখন একে একে সবাই এসে টেবিলে বসলো। আগে সালমা বেগম এলেন, ওনার পিছন পিছন ঋতু, সাবিত আর সিন্থিও এলো। সবার শেষে এসে বসলো গহন। সালমা বেগম আগে সাবিতের প্লেটে খাবারটা বেড়ে দিলেন, তারপরে দিলেন সিন্থিয়াকে। নিধি তখন গহনের পাশে দাঁড়িয়েছিল, চুপচাপ শুধু খেয়াল করলো বিষয়গুলো। সিন্থিয়ার প্লেটে খাবার তুলে দেওয়ার পর সালমা বেগম ঋতুর প্লেটও তুলে দিলেন। ঋতুর প্লেটে খাবার তুলে দেওয়া শেষে এবার তিনি নিজের প্লেটের দিকে হাত বাড়ালেন। নিধির আর অপেক্ষা করার ইচ্ছা হলো না। ভেবেছিল যে সালমা বেগম হয়তো গহনের প্লেটও খাবার তুলে দেবে, তবে ওনার আবভাব ঠিক সুবিধা লাগছে না। নিধি গহনের জন্য যে পাতলা করে খিচুড়ি রান্না করেছিল সেটাই ওর প্লেটে তুলে দিল। সালমা বেগম আর চোখে একবার তাকালেন গহনের প্লেটের দিকে। গহনের প্লেটে আলাদা খাবার দেখে সরাসরি নিধিকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, তুমি কি রোজ তোমাদের দুজনের জন্য আলাদা রান্না করো? নিধির ঠিক নেই কখন কোন খাবার খায়। কখনো গহনের জন্য যা রান্না করে সেটা খায়, কখনো আবার বাকিদের জন্য যা রান্না করে সেটাই খায়। তবুও সালমা বেগমের কথায় হাবোধক উত্তর জানিয়ে বলল, হ্যাঁ মা, কিন্তু কেন? আমাদের জন্য যা রান্না হয় সেটা তোমরা খেতে পারো না কেন? নিধি স্বাভাবিক গলায় বলল, গহনের সমস্যা হয় মা, তাই ওনার জন্য আলাদা করে রান্না করি আমি। তাই নাকি গহন, তোমার সমস্যা হয় আমাদের জন্য রান্না করা খাবার খেতে? তা আমাদের জন্য তুমি কি এমন রান্না করো নিধি যা গহন খেলে সমস্যা হয়? আলাদা করে কিছু মেশাও নাকি আমাদের খাবারে? এত বছর যাবৎ আমি সবার জন্য একই রান্না করে এসেছি, কোনোদিনও তো গহনের অসুবিধা হয়নি। নিধি খুব সুন্দরভাবে ঠোঁটে মিষ্টি একটু হাসি ফুটে তুলে বলল, ওনার কি আর এক অসুবিধা মা? ওনার হাজার একটা অসুবিধা, কিন্তু বোঝার মতন কেউ নেই। উনি এমনিতেই স্বভাবে চুপচাপ মানুষ, আর তাছাড়া কতই বা অভিযোগ করা যায়, সেজন্য বুঝে নিতে হয় ওনার সমস্যাগুলো। গহনের শরীরটা তখনও ভীষণ খারাপ। সারা রাত না ঘুমানোর কারণে মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে, ভীষণ দুর্বল লাগছে শরীরটা। তার মধ্যে এসব কথা ভালো লাগছে না। নিধির দিকে তাকে শান্ত গলাতেই বল, নিধি খেতে বসো। নিধি খেতে বসতে চাইল সত্যি, তবে তার আগে সালমা বেগম নিধিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠলেন, সংসার আলাদা করার পরিকল্পনা করছো? একই রান্নাঘরে একই পরিবারের মানুষদের জন্য দুরকম রান্না হয়, দুদিন পর নিশ্চয়ই বাড়িও আলাদা করতে চাইবে। গহন, তোমারও কি এমনই ইচ্ছে? যদি আলাদা হওয়ার ইচ্ছে থেকে থাকে তাহলে আমায় আগে থেকেই জানিয়ে দাও, আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করব। গহন কিছু বলে উঠতে ধরল, তবে নিধি ওকে সেই সুযোগ না দিয়ে নিজে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আমাদের এমন কোনো পরিকল্পনাই নেই মা। আপনার ছেলে ঝাল খাবার খেতে অসুবিধা হয়, মা হিসেবে নিচ্ছে এই কথাটা আপনি জানেন, কিন্তু জানা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নেননি। এখন ওনার কিছু হয়ে গেলে আপনার কিছু যায় আসবে কিনা জানি না, তবে আমার অনেক কিছু যায় আসবে। উনি ছাড়া তো আপনাদের মাঝে টিকতে পারবো না আমি। আমার নিজের জন্য হলো আমার ওনাকে বাঁচিয়ে রাখতেই হবে। তার থেকে বড় কথা, আমি ওনাকে কথা দিয়েছি সারা জীবন ওনার পাশে থাকবো, তাই ওনার খেয়াল তো আমাকেই রাখতে হবে। কোন এক অজানা কারণে সালমা বেগমের মুখটা বন্ধ হয়ে গেল। চিন্তায় মুখ ভেঙচে নিধিকে উদ্দেশ্য করে বলল, আজকাল তুমি একটু বেশি কথা বলছো না? মায়ের মুখে মুখে এত তর্ক করো কেন? শ্বশুর বাড়ির লোকজনের সাথে কীরকম আচরণ করতে হয় সেটা শিখে আসলে। নিধি এবারও খুব মিষ্টি করে হেসে বল, এখানে এসে তোমার বড় আপু থেকে শিখেছি তো। যাই হোক, তুমি ছোট মানুষ, চুপচাপ খাও। খেতে খেতে বেশি কথা বললে গলায় খাবার আটকে অকালে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। গহনের এবার আর সত্যি ভালো লাগছে না এত কথা। চুপচাপ নিধির হাতটা ধরে ওকে থামতে ইশারা করে সালমা বেগমের দিকে তাকিয়ে বল, মা এখন এসব আলোচনা থাক, একটু খাই আমি, রাতও খেতে পারেনি, ক্ষুধা লেগেছে, খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে আমায়। অনেকক্ষণ আগে সালমা বেগম থেমে গিয়েছিলেন, এবার একেবারে নীরব হয়ে গেলেন। গহন খুব বেশি খেতে পারলো না, যতটুকু সম্ভব খেয়ে দিয়ে উঠে গেল। একে একে সবাই উঠে গেল।
থেকে গেল শুধু নিধি আর সালমা বেগম। সালমা বেগমের খাওয়া দাওয়া তখনও শেষ হয়নি। নিধি খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো নিয়ে উঠে রান্নাঘরে চলে যেতে ধরলে পিছন থেকে সালমা বেগম বলে উঠলেন, বাপের বাড়ি থেকে বেশ ভালোই প্রশিক্ষণ নিয়ে এসেছো। ভেবেছিলাম বয়স কম, সংসারে এত পেঁচ বোধ হয় তোমার মাথায় ঢুকবে না। তবে বয়সে ছোট হলো স্বামীকে কিভাবে নিজের আয়ত্তে রাখতে হয় সেটা জানো। আমার ছেলেকে, আমার গণকে বেশ ভালোই নিজের আঁচলে বেঁধেছ। তোমার দ্বারা যে এতটা চালাকি সম্ভব সেটা আমি সত্যিই ভাবিনি। খুব সহজভাবে নিয়েছিলাম তোমায়। নিধি থেমে গেল, ঘুরে এসে ডাইনিং টেবিলের উপরে হাতে থাকা প্লেটগুলো রেখে সালমা বেগমের দিকে তাকালো। সালমা বেগম ওর দিকেই তাকিয়ে আছে, বেশ শান্ত দেখাচ্ছেন ওনাকে। নিধি একটু হেসে বলল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা ভাবি সবসময় সেটার উল্টো হয় মা। যাকে আমরা যতটা সহজ সরল ভাবে সে ততটা সহজ সরল না। আর আমি প্রশিক্ষণ নিয়ে আসিনি, পরিস্থিতি আমাকে ধীরে ধীরে অনেক কিছু শেখাচ্ছে। আর আমি এই ব্যাপারটায় সত্যি নিরাশ হলাম যে আপনি আমাকে যতটা ভালো ভেবেছিলেন আমি ততটা ভালো হতে পারিনি। ক্ষমা করবেন মা। ওই যে বললাম, সবসময় আমাদের মন মতো সব কিছু হয় না, আমরা যা ভাবি তেমনটা হয় না। এই দেখুন না, আমি ভেবেছিলাম আপনি গহনের মা, কিন্তু আসলে ওর মা নন। হঠাৎ করে সালমা বেগমের চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা ফুটে উঠল। নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে রাগী গলায় নিধিকে উদ্দেশ্য করে বললেন, আমি গহনের মা, খবরদার দ্বিতীয়বার আর এই কথা তুমি মুখে আনবে না। আমাকে কঠোর হতে বাধ্য করো না। অনেকক্ষণ মিষ্টি করে কথা বলেছে নিধি সালমা বেগমের সাথে, আর মিষ্টি করে কথা বলা সম্ভব না। সবসময় কি তাই বলে? এভাবে জোর করে হেসে হেসে কথা বলা যায় নাকি? নিধি নিজে এবার পাল্টা গম্ভীর গলায় সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি কঠোরতা দেখাতে কিছু বাকি রাখেননি মা। বাকি রইল গহনের মা হওয়ার কথা। গহনের খুব আফসোস জানেন তো, যে ওর নিজের মা ওর নিজের হতে পারেনি, কিন্তু ওর সৎ মা ওর নিজের মা হয়ে উঠেছে। কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি ওর একজন মাও ওর নিজের হতে পারেনি। আপনি ওর নিজের মা হলে কি আজকে গহনকে অসুস্থ হতে হয়, খাবার নিয়ে এত কষ্ট পেতে হয়? নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু তুমি এবার। গহনের কানে এই কথাগুলো তুলতে আমায় বাধ্য করো না। আমি খুব ভালো করে জানি যে কথাটা আপনি গহনের কানে দেবেন সেটা সরাসরি দেবেন। তার আগে আমায় হুমকি দিবেন না, কিংবা আমি কোনো কিছু বললে আপনি থামবেনও না। আমি নিজের সীমার মাঝে আছি। বিয়ের পর স্বামী যতটুকু সেবা করা দরকার সেসবই করছি। আপনি কি সেসবের মাঝে এসে আজে বাজে কথা বলে নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন না মা? ছেলেকে বিয়ে দিয়েছেন মানে ছেলের দায়িত্ব এখন ছেলের বউয়ের। এখন ছেলে তার বউয়ের আঁচলে থাকবে। আপনি কেন এখনও তাকে নিজের আঁচলে রাখার চেষ্টা করছেন বলুন তো? আমি নিজের জিনিস অন্য কারো আঁচলে রাখতে পছন্দ করি না মা, সেজন্য শক্ত করে বেঁধে রেখেছি। সালমা বেগম তাচ্ছিল গলায় বললেন, যতই শক্ত করে বাঁধো না কেন কোনো কাজ হবে না। আমার ছেলে আমায় কতটা ভালোবাসে সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। আমার এক কথায়, আমার ছেলে গোটা দুনিয়া উলটপালট করতে পারে, সব কিছু ছাড়তে পারে, আর তুমি দুদিনের মেয়ে, তোমার ছাড়বে না? আবারও সাবধান করছি, আমাকে কঠোর হতে বাধ্য করে না। নিধি পাল্টা তাচ্ছিল্য গলায় বলল, আপনিও আমাকে বাকি বৌমাদের মতন ষড়যন্ত্র করতে বাধ্য করবেন না। আপনার বয়স হয়েছে, অবশ্যই বুদ্ধি আমার থেকে কমে গেছে। আপনার কোনো ধারণা নেই গহন আমাকে কতটা ভালোবেসে ফেলছে। আপনার ধারণাই নেই গহন আমার সাথে কতটা জড়িয়ে যাচ্ছে। আমি ওনাকে অবুঝ ভেবেছিলাম, কিন্তু উনিও খুব ভালো করে বুঝেন কেউ ওনাকে সত্যিকারে ভালোবাসে আর কেউ ওনাকে স্বার্থের জন্য ভালোবাসে। যদি ওনার ভালোবাসা আমার প্রতি সত্যি হয়ে থাকে তবে দেখবেন একদিন আপনি আপনার পাশে ওনাকে পাবেন না। উনি আমাকে কারোর কথাতেই ছাড়বেন না। কথাটা বলে নিধি প্লেটগুলো নিয়ে আবারও রান্নাঘরে চলে গেল। সালমা বেগম দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন। কটমটে দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিধি যাওয়ার দিকে। তিনি সত্যি বুঝে উঠতে পারছেন না যে গহন কি তার হাত থেকে এতটাই বেরিয়ে গেল যে নিধি এভাবে গহনের হয়ে ওনাকে নিশ্চয়তা দিচ্ছে। গহন কি সত্যি ওনার থেকে বেশি নিধির কাছাকাছি চলে যাচ্ছে? সত্যি কি গহন আর ওনার কথা শুনবে না? মায়ের সাথে কি কথা বলছিল তুমি? বিছানায় শুয়ে আছে গহন। নিধি সবেমাত্র সকালে কাজবাজ সব সেরে ঘরে ঢুকলো। ওকে আসতে দেখে গহন চোখের উপর থেকে হাত নামিয়ে প্রশ্নটা করলো। নিধি কোনো রকম ভনিতা ছাড়াই বলল, ঝগড়া করছিলাম। গহন চমকে শোয়া থেকে উঠে বসে অবিশ্বাস্য গলায় বলল, সত্যি ঝগড়া করছিলে? নিধি এবারও স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ তো কী করতাম? ভয় দেখাচ্ছিলেন উনি আমায়। আপনি নাকি ওনার কথায় আমায় ছেড়ে দেবেন? এত সাহস আছে নাকি আপনার? শুনুন, যা করবেন ভেবেচিন্তে করবেন। বুড়ো বয়সে কিন্তু আর এত সুন্দর বউ পাবেন না। গহন কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, বাজে কথা বন্ধ করো, সত্যি করে বলো কী কথা বলছিলে তোমরা? নিধি এবার হাতের কাজটুকু ফেলে এগিয়ে গেল গহনের দিকে। পিছনে গহনের পাশে বসে জিজ্ঞেস করলো, কেন বিশ্বাস হলো না আমার কথাটা? আপনার মাকে এমন কিছু বলতে পারে না বলে আপনার মনে হয়? একটু থতমতো খেলো গহন। আমতা আমতা করে বলল, না মানে, কিন্তু এখন তো এসব কথা হওয়ার কথা না, তাই না?
এখনই হওয়ার কথা। আজকাল আপনি মাঝে মাঝে ফুস করে উঠেন, বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বউয়ের হয়ে মায়ের সাথে ঝগড়া করছেন, বোনকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এইগুলো আপনার মায়ের জন্য কতটা কষ্টকর বুঝতে পারছেন? তার থেকে ওনার কাছে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে উনি আমাকে যতটা ভালো ভেবেছিলেন আমি ততটা ভালো হয়ে উঠতে পারিনি ওনার কাছে। এত কষ্ট উনি আর মনের মাঝে চেপে রাখতে না পেরে সেটা প্রকাশ করেই ফেলেছেন। গহনের কেন যেন আর কথা বাড়ানোর ইচ্ছে হলো না নিধির সাথে। এই নিয়ে কোনো উত্তর না দিয়ে চুপচাপ আবারও শুয়ে পড়ল। নিধি উঠে যেতে নিয়েও আবার থেমে গেল। আবার গহনকে উদ্দেশ্য করে বলল, আপনার সত্যি মনে হয় উনি আপনাকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসে। নিশ্চিত আপনি এই বিষয়ে? গহন জোর গলায় বলল, হ্যাঁ নিশ্চিত। নিধি বিরক্তকর গলায় বলল, ধ্যাত, আপনার সাথে কথা বলাই বৃথা, পাগল কোথাকার। শরীরে 12টা বাজে ছেড়েছে তাও বলে ভালোবাসে। নিধি আরও বিড়বিড় করে কী সব যেন বলতেই থাকলো। গহনের কানে সেই কথাগুলোর কিছুই গেল না। বারংবার নিজেকে বোঝালো ওর মা ওকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। হয়তো পরিপূর্ণভাবে ভালোবাসতে পারেনি, তবে ভালোবাসে। নয়তো কি আর গহনকে ছাড়া ওনার থাকতে কষ্ট হতো? গহন দূরে চলে যাওয়ায় উনি অসুস্থ হয়ে পড়তেন? গহনকে বাড়ি ফিরিয়ে আনার জন্য কি উনি ব্যস্ত হয়ে পড়তেন? আরও কত কারণ আছে এমন যার দ্বারা গহন বুঝেছে যে উনি গহনকে ভালোবাসে। হ্যাঁ, হয়তো নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসতে পারেননি, তবে ভালো তো বেসেছেন। সময়টা তখন দুপুর 12টা। গহন আজ অফিসে যায়নি বললে ভুল হবে। সকালে নাস্তা শেষে একটু বিশ্রাম নিয়ে যেতে ধরেছিল অফিসে, তবে নিধির চোখ রাঙানিতে আর বকবকানিতে যেতে পারেনি। মেয়েটা তো ফোন আর ল্যাপটপ লুকিয়ে রেখেছিল। নিধি তখন রান্নাঘরে দুপুরের রান্নায় ভীষণ ব্যস্ত, আর গহন ঘরে বিশ্রাম নিচ্ছে। সালমা বেগম এলো ওর ঘরে। উনি জানেন নিধি রান্নাঘরে আছে, সেজন্য ঘরে ঢোকার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। নিধি থাকলেও যে অনুমতি নিতেন তেমনটা না, তবে তখন নিধিকে দেখানো যেত যে ওনার ছেলের ঘরে প্রবেশের জন্য ওনার অনুমতির প্রয়োজন হয় না। গহন তখনও সালমা বেগমের উপস্থিতি অনুভব করতে পারেনি। সালমা বেগম ঘরে ঢুকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিছানায় শুয়ে থাকা গহনের দিকে। সকালে শুনলেন ছেলেটা নাকি অসুস্থ, খাবারও মুখে তুলতে পারল না, আবার নাকি মাথা ব্যথাও করছে। ছেলেটা কি আগে থেকে একটু শুকিয়ে গেছে না? তাই তো মনে হচ্ছে। আজকাল কি তবে খাওয়া দাওয়া একেবারে ঠিকঠাক করে করছে না? কিন্তু বউ তো নাকি আলাদা করে রান্না করে দেয়, সেবা যত্ন করছে। মায়ের সেবারও তো প্রয়োজন হয় না, তাহলে শরীরে অবনতি হলো কেন? তাহলে কি কাজের চাপ বেশি যাচ্ছে, এই জন্য এত ক্লান্ত দেখাচ্ছে? হতে পারে। সালমা বেগম চুপচাপ গিয়ে গহনের মাথার কাছে বসলেন। গহন তখনও খেয়াল করেনি, বোধহয় হালকা একটু ঘুমিয়ে পড়েছিল। সালমা বেগম গহনের মাথায় হাত রাখলেন। কয়েক সেকেন্ড মতো হাত বুলিয়ে দিতেই গহন টের পেল। চোখ মেলে পাশে সালমা বেগমকে বসে থাকতে দেখে গহনের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। ছেলেটা হাসতে দেখে সালমা বেগম নিজেও আলতো একটু হেসে বললেন, শরীর এখন ঠিক আছে বাবা? আমি ঠিক আছি মা, তুমি ঠিক আছো? শ্বাসকষ্ট হয়েছিল আর? না, ঠিক আছে আমি। কিছু বলতে কি তুমি? সালমা বেগম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, একটা কথা বলা ছিল তোমায়, কিন্তু তুমি তো এখন অসুস্থ, তাই ভাবছি বলবো কি না। গহন সালমা বেগমকে আশ্বস্ত করে বলল, এতটা অসুস্থ না আমি। বলো, কি বলবে? কোনো কিছুর প্রয়োজন তোমার? টাকা লাগবে? ড্রেসিং টেবিলের উপর আমার মানিব্যাগ আছে, যা লাগবে নিয়ে যাও। না না বাবা, তেমন কোনো প্রয়োজন নেই। আসলে আমি জানতে চাইছিলাম উনি কি তোমার সাথে আর যোগাযোগ করেছিলেন? গহন বুঝলো সালমা বেগম কার কথা বলছেন। ওনার দুশ্চিন্তার কারণটা গহন ভালোভাবে বুঝতে পারলো। শক্ত করে ওনার হাতটা ধরে বলল, করেনি। যোগাযোগ করলেই কি, না করলে কি? তুমি এত চিন্তা করছো কেন? আমি তো তোমার কাছেই আছি। সালমা বেগম গহনের দিকে একটু ঝুঁকে গিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে গালে হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় বলেন, উনি তোমার জন্মদাত্রী। আমি তোমায় বলছি না ওনার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে কিংবা যোগাযোগ একেবারে বন্ধ করে দিতে। আমি শুধু ভয় পাই নারীর টানে। আমার ওনার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছে নেই। উনি যোগাযোগ করলো কি করে তোমার সাথে? হয়তো ফুফির থেকে নাম্বার জোগাড় করেছে। সালমা বেগমের চোখে মুখে বেশ ভালোই রাগ ফুটে উঠল। গম্ভীর গলায় বললেন, ওর সাথে যোগাযোগ রাখারই বা তোমার কি প্রয়োজন? প্রয়োজন আছে মা। ফুফিকে আমি আমার আরেক মা ভাবি। সবার সাথে যোগাযোগ ছিন্ন করা যায় না। জীবনে কিছু মানুষ এমন থাকে যাদের ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না। যেমন তোমায় ছাড়া, ফুফিকে ছাড়া, নিধিকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না। তোমার পছন্দের নিধিকে বিয়ে করেছিলাম ঠিকই, তখন ওর প্রতি আমার কোনো অনুভূতিও কাজ করতো না, কিন্তু এখন আমি আর ওকে ছাড়তে পারবো না। সে আমাকে যেই ওকে ছাড়তে বলুক না কেন, যে কারণে দেখাক না কেন, ওকে ছাড়া আমি আমার জীবন ভাবতে পারি না। সালমা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল। তার মানে কি গহন ওনার আর নিধির মাঝে হওয়া কথাগুলো শুনে নিয়েছিল, নাকি নিধি বলেছিল? নিশ্চয়ই ওনার নিধিকে বলা কথার প্রেক্ষিতে গহন এইভাবে ওনাকে ঠেস দিয়ে কথাটা বলল। বাহ, ছেলের তবে এতটা অধঃপতন হয়েছে যে আজকাল মাকে ঠেস দিয়ে কথাও শোনায়। উঠে দাঁড়ালেন তিনি।
চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে গহনকে উদ্দেশ্য করে বলে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি কাকে তোমার জীবনে রাখবে আর কাকে ছেড়ে দেবে। তবে দিন শেষে রক্তের সম্পর্কগুলো জিতে যায়, মায়া মমতা দিয়ে তৈরি হওয়া সম্পর্কগুলো হেরে যায়। আর আমার ভয় এখানে। কথাটা বলে বেরিয়ে গেলেন সালমা বেগম ঘর থেকে। দিদির দরজার আড়ালে দাঁড়িয়েছিল, ঠিকঠাক সময় লুকাতেও পেরেছিল। সালমা বেগম ওকে খেয়াল করেনি। নিধি শুধু সালমা বেগমকে দেখছে আর অবাক হচ্ছে, এই মহিলা কখন নাটক করে, কখন সত্যি আবেগী হয়ে পড়ে, কিছুই বুঝে উঠতে পারছে না। মাঝে মাঝে তো দেখে মনে হয় নাটক করছে না, আবার যদি গহনের প্রতি অনুভূতিগুলো সত্যি হয়ে থাকে তাহলে এত অবহেলা করে কেন? এই মহিলার আসলে সমস্যা কি সেটা নিজে বুঝে উঠতে পারে না। ঝাড়ফুঁক দরকারই না, হয় জিনের আচর আছে, নয়তো এই মহিলা নিজেই জিন। সালমা বেগমের বোনেরা চলে গিয়েছেন, বাড়িতে বর্তমানে অশান্তি তৈরি করার মতন কেউ নেই। শম্পা নেই, সিনথিয়া গহনের হাতে একদিন ঝাড়ি খেয়ে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর সাবিত বাড়িতে আছে কিনা সেটা তো বোঝাই যায় না, ওর উপস্থিতি এতটাই নীরব। সালমা বেগমকে কুমন্ত্রণা দেওয়ার জন্য কেউ নেই, উনি যে পরামর্শ করবেন কারোর সাথে তেমন কাউকেও পাচ্ছিলেন না। সেজন্যই মেয়েকে আসতে বলেছিলেন আজ। পিয়াল তো আবার এত তাড়াতাড়ি শম্পাকে আসতে দিতে ভীষণ নারাজ ছিল। এই নিয়ে শম্পার পিয়ালের সাথে বেশ ভালোই একটা ঝামেলা হয়ে গেছে। বাধ্য হয়ে শম্পাকে কয়েক ঘন্টার জন্য আসতেই হয়েছে। পিয়াল ওকে দুপুরে নামিয়ে দিয়ে গেছে গহনদের বাড়ি, বলেছে রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় আবার নিয়ে যাবে। অনেকটা বাধ্য হয়ে শম্পাকে পিয়ালের প্রস্তাবে রাজি হতে হয়েছে, নয়তো আসতেই পারতো না। এই বাড়িতে কি হচ্ছে সেসব জানতে না পেরে যেমন শম্পার অস্থির অস্থির লাগছিল, ঠিক তেমনি মেয়েকে সব কিছু জানাতে না পেরে সালমা বেগমের পেটটাও যেন ফুলে উঠছিল। শম্পা এসে সোজা নিজের মায়ের ঘরে গিয়েছে। তিন মামাই মিলে ঘরের ভেতরে উঠে দরজা বন্ধ করে দিয়েছে। কে জানে কি এত কথা বলছে। নিধি তো বেশ ভালোই বুঝতে পারছে যে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কি আর করার, দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর ভেতরে ওদের কথা শোনা যাবে না, আর ব্যাপারটা কেমন দেখায় না। আর সব থেকে বড় কথা, নিধির স্বামী তো ভালো হয়ে গেছে। ওরা নিশ্চয়ই চাইলেও আর গহনের কানে নিধির নামে কোনো আজেবাজে কথা দিতে পারবে না। আর দিল গহন প্রতিবাদ করবে, তাহলে নিধিরা চিন্তা কিসের যখন গহন ওর পাশে আছে। সেজন্যই নিশ্চিন্তে মনে নিজের কাজ করে যাচ্ছে। বিকেল 4টা নাগাদ যারা এলো। গহন তো দুপুরে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গিয়েছিল। শরীরটা যেই না একটু ভালো হয়েছিল অমনি মিটিংয়ের অজুহাতে বেরিয়ে গেছে। অবশ্য অজুহাত না, সত্যি একটা দরকারি মিটিং ছিল আজকে। নিধিও সেজন্য বাধা দেয়নি। যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে তাহলে কাজেই যাক, নয়তো পরে আবার একেবারে বেশি চাপ পড়ে যাবে। যারাকে আবার এই বাড়িতে দেখে নিধি যেমন অবাক হলো তেমন খুশিও হলো। এর আগের দিন যারা যেভাবে রেগে মেগে বেরিয়ে গিয়েছিল, তারপরে নিধি ভাবেনি যে যারা আবার এই বাড়িতে আসবে, তাও আবার সাবিতের উপস্থিতিতে। ঘরে ঢুকেই যারা আগে আশেপাশে সাবিতকে খুঁজতো, কোথাও দেখতে না পেয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, ওই নির্লজ্জটা কি বাড়িতে আছে? নিধিকে আলাদাভাবে বোঝাতে হলো না যে যারা কার কথা জিজ্ঞেস করছে। নিধি একটু হেসে উঠে বলল, হ্যাঁ বাড়িতে আছে, বরাবর যা করে তাই করছে, ঘুমোচ্ছে। যাকগে, ওকে নিয়ে কথা বলার রুচিও আমার নেই। আমি তোমায় নিতে এসেছি, বাবা এসেছে, তোমার সাথে দেখা করতে চাই। মা গহনকে কল করে তোমাদের দুজনকে একসঙ্গে আসতে বলেছিল, কিন্তু গহনে নাকি কী সব জরুরি মিটিং আছে, দেরি হবে। সেজন্য আমি গহনের সাথে কথা বলে তোমায় আগেভাগে নিতে চলে এসেছি। যারা কথাটা শুনে নিধি খুশিতে লাফিয়ে উঠে উচ্ছ্বসিত গলায় বলল, খুব ভালো করেছ আপু, শম্পা আপু এসেছে। ওনারা 3 মা মেয়ে ঘরের ভেতরে উঠে না জানি আমার নামে কি ষড়যন্ত্র করছে। আমার একা একা ভালো লাগছিল না, তুমি এসেছো, খুব ভালো করেছো। তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আছি। নিধি সত্যি সত্যি 5 মিনিটই তৈরি হলো। সাজগোজ তো তেমন করে না নিধি, ওই আলমারি থেকে শুধু একটা কালো জামদামি বের করে পড়ল। নিধি আজকাল বেশিরভাগ সময়ে শাড়ি পরে, এরও একটা বিশেষ কারণ আছে। নিধি খেয়াল করেছে, নিধি যখন শাড়ি পরে তখন বেশিরভাগ সময় গহন ওর দিকে তাকিয়ে থাকে। কখনো নিধির বেখেয়ালে, কখনো বা আর চোখে, কখনো বা সরাসরি তাকিয়ে থাকে নিধির দিকে। নিধি বুঝতে পারে গহন ওকে শাড়ি পরে দেখতে পছন্দ করে, মুগ্ধ হয় বোধ হয়। সেজন্য নিধিও শাড়ি পরে। ভালোই তো লাগে গহনের মুখ থেকে প্রশংসা শুনতে। গহন ঢ্যাপ ঢ্যাপ করে ওর দিকে তাকিয়ে থাকলে যারা তখন ড্রয়িং রুমে বসে আছে। নিধি তৈরি হয়ে এসে একটু তাড়াহুড়ো কণ্ঠে বলল, আপু আর 2 মিনিট সময় দাও, আমি মাকে বলে আসি। যারা কণ্ঠে একটা অনীহা প্রকাশ করে বলল, আবার ওনাকে বলতে হবে কেন? ওনাকে বলতে গেলে ঝামেলা হবে। আমার মনে হয় গহন ওনাকে জানিয়েছে। নিধি একটু ভাবনা চিন্তা করে বলল, তাও আমি একবার জানিয়ে আসি যেন আমার দোষ না হয়। কি দরকার বলো অশান্তি করার? গহনে ভালো লাগে না অশান্তি। যারা মাঝে মাঝে খুব অবাক হয় নিধিকে দেখে। নিধি মেয়েটাও প্রতিবাদে একটু অন্যায়ের সাথে আপোষ করতে চায় না, কিন্তু তবু গহনে ভালো লাগা না লাগা নিয়ে কতটা চিন্তিত। গহনে খারাপ লাগবে এজন্য কত কাজ নিজের মনের বিরুদ্ধে গিয়ে করে, সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে শুধুমাত্র গহনের জন্য।
অনেক সময় চুপচাপ অনেক কথা সহ্য করে। যারা মাঝে মাঝে ভাবে ও কি পারত এভাবে চুপ করে থাকতে, ও কি পারত গহনের খুশির জন্য অপমান সহ্য করে নিতে, হয়তো পারত না। যারা যে জবাব না দিয়ে থাকতে পারে না, অন্তত যখন নিজের আত্মসম্মানে আঘাত করে কেউ, তখন তো মোটেই চুপ থাকতে পারে না। গহনের জন্য হয়তো চুপ থাকতে পারতো না, সেজন্য নিধি গহনকে পেয়েছে। এখানেই হয়তো যারা আর নিধির মাঝে পার্থক্য। যারার এইসব ভাবনার মাঝে সালমা বেগম আর ওনার 3 মেয়ে সেখানে এলো। নিধিকে আর যেতে হলো না। জানালা দিয়ে সিনথিয়া দেখেছিল যারাকে বাড়িতে আসতে, তবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোয়নি। তার কারণ যারাকে বুঝতে দিতে চায়নি যে ওর সাথে দেখা করার জন্য বেরিয়েছে, বরং ওরা ঘর থেকে বেরিয়ে এমন একটা ভাব দেখালো যেন জানতই না যারা এসেছে। নিধিকে তৈরি হতে দেখে সালমা বেগম ওর দিকে এগিয়ে এসে কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তুমি? যারা আপুদের বাসা যাচ্ছি মা। যারা আপুর বাবা নাকি এসেছেন, উনি দেখা করতে চেয়েছেন আমার সঙ্গে। দেখা করতে চাইলেই তোমার যেতে হবে। তুমি দেখলে না বাড়িতে শম্পা এসেছে, রাতে জামাই এসে খাওয়া দাওয়া করবে। রান্নাবান্না কে করবে? নাকি অসুস্থ শরীর নিয়ে এখন আমায় রান্না করতে বলছো? দুপুরেই তো অনেক কিছু রান্না করেছিলাম মা, অনেক কিছুই রয়ে গেছে। ওগুলো দিয়ে আপনি খুব ভালোভাবে আপনার জামাই আর মেয়ের আপ্যায়ন করতে পারবেন। সালমা বেগম রাগী গলায় বলে উঠলেন, জামাইকে আমি বাসি খাবার খাওয়াবো? দুপুরে রান্না করেছিলে, কোনটা থেকে কি বেঁচে গেছে সেসব দিয়ে আমি জামাইকে আপ্যায়ন করব? এটা কি বিক্রি বাড়ি পেয়েছো তোমার মতন যে সে জিনিস দিয়ে জামাই মেয়েকে আপ্যায়ন করা যায়? আর তোমায় আরও কতবার বোঝাতে হবে যে আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না? একবারও কি জিজ্ঞেস করেছিলাম? নিধি যথাসম্ভব শান্ত গলায় বলল, আমি আপনাকে বলতে যাচ্ছিলাম মা, তার আগে আপনার এই ঘর থেকে বেরিয়ে এসেছেন। মাছ রান্না করা আছে, মাংস রান্না করা আছে, আরও কি লাগবে? এখন আপনার জামাইকে আপ্যায়ন করার জন্য কি অন্য দেশ থেকে আমি খাবার আনবো? বড্ড সাহস বেড়েছে এই মেয়ের। সালমা বেগম বুঝলেন এই মেয়েকে ভয় না দেখালে চলবে না, অন্তত গহনকে তো জানাতেই হবে। চিন্তার হাত থেকে ফোনটা নিয়ে গহনের নাম্বারে ডায়াল করতে করতে বললেন, বুঝেছি, তোমায় শিক্ষা না দিলে তোমার অবাধ্যতা কমবে না। গহনকে আমায় জানাতে হবে। নিধির একদমই ভালো লাগলো না ব্যাপারটা। এমনিতে সকাল থেকে গহন অসুস্থ ছিল, তার উপর এখন আবার একটু কাজে গেছে। এর মাঝে আবার এসব পারিবারিক ঝামেলা নিশ্চয়ই ভালো লাগবে না। ছেলেটার আবার নিশ্চয়ই মাথা ব্যথা করবে, চিন্তা করবে, কাজে মনোযোগ দিতে পারবে না। এই মানুষগুলোকে নিয়ে আর পারা যায় না। বিরক্ত হয়ে শেষে নিধি ঝাড়াকে উদ্দেশ্য করে বলল, যারা আপু তুমি বরং আজ যাও, আমি কালকে আঙ্কেলের সাথে দেখা করে আসবো। আগে জামাই আপ্যায়নের ব্যবস্থা করি। যারা ভেবেছিল আজকে ওদের পারিবারিক বিষয়ে সত্যি কথা বলবে না, নিধি তো একাই সামলানোর জন্য যথেষ্ট। কিন্তু এখন যারা মনে হচ্ছে নিধি যথেষ্ট না। গহনে ভালো খারাপ ভাবতে গিয়ে নিধি দমে যাচ্ছে। তবে ওদের এই অন্যায় আবদার তো যারা মানতে পারবে না। নিধির কথায় তীব্র আপত্তি জানিয়ে বলল, কখনো না নিধি, তুমি আজকে যাবে। গহনের সাথে মায়ের কথা হয়েছে, আমারও কথা হয়েছে। গহনের সাথে কথা বলে এখানে তোমাকে নিতে এসেছি আমি। আর মামি তো কল করছেন গহনকে, কথা বলতে দাও ওনাকে গহনের সাথে, এমনি ওনার মুখ বন্ধ হয়ে যাবে। সালমা বেগম কয়েকবার কল করলেন গহনের নাম্বারে, তবে গহন কলটা রিসিভ করলো না। রিং হয়ে গেল তো হয়েই গেল। সালমা বেগমের রাগ তত্তর করে বাড়ছে। কয়েক মিনিট সেখানে দাঁড়ানোর পর যখন গহন ফোনটা রিসিভ করলো না, তখন যারা নিধির হাত ধরে বলল, নিধি চলো, আর অপেক্ষা করতে হবে না। গহনের সাথে আমার কথা হয়ে গেছে, আমি বলছি তো তোমাকে কিছু বলবে না গহন। নিধি মৃদু অনুরোধের স্বরে বলল, আজ থাক না আপু, উনি খুব অসুস্থ ছিলেন। এসব অশান্তি ওনার ভালো লাগবে না। মানুষটা একটু শান্তি পায় না। এরা তো কেউ ওনাকে শান্তি দিতে পারে না। আমি যদি ওনাকে না বুঝি তাহলে কি চলে? যারা কিছু বলতে যাবে তার আগে শম্পা নিধির কথায় সায় জানিয়ে বলল, একদম ঠিক কথা বলেছ নিধি, তোমাকেই তো ভাইয়াকে বুঝতে হবে। আর শুনো, ভাইয়া যদি জানে যে তুমি মায়ের কথা অমান্য করে চলে গেছো, তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। সে তোমায় যতই ভালোবাসুক না কেন, কিন্তু সংসারে অশান্তি হোক এটা ভাইয়া চায় না। নিধিকে কথাগুলো বলা শেষে শম্পা এবার যারাকে উদ্দেশ্য করে বলল, আর যারা আপু, কেন তুমি ওদের দুজনের সম্পর্ক নষ্ট করতে চাইছো বলো তো? মানছি ভাইয়া তোমায় বিয়ে করেনি, ভাইয়া তোমায় পছন্দ করতো না, তাই বলে এখন তুমি ভাইয়ার সংসারে অশান্তি তৈরি করার চেষ্টা করবে? নিধি তোমার কি ক্ষতি করছে বলো তো? ওই মেয়েটা তো জানেও না এই সম্পর্কের কিছু, কেন অযথা ওকে হিংসা করছো? যারা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল শম্পার কথাটা শুনে একবার নিধির দিকে তাকালো। কে জানে নিধি কি বুঝলো, আবার ভুলই বুঝলো কিনা ঝাড়াকে, কে জানে। যারা সঙ্গে সঙ্গে শম্পার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সাবধানী গলায় বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট শম্পা। আমি তোমাদের মতন হিপোক্রিট না। আমি সবসময় চাই যেন নিধি আর গহনের সম্পর্কটা ভালো থাকে। প্রথম এবং শেষবারের মতন সাবধান করছি, তোমায় বাড়তি কোনো কথা বলবে না। অন্তত আমার আর গহনের সম্পর্কের তুলে তো কখনো না। অবশ্যই বলবো। নিধিরও তো সত্যিটা জানা উচিত যে ও যাকে ভালোবাসছে সে আসলে ওকে হিংসে করে। নিধি না হয় তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা
আসল চেহারাটা ধরতে পারছে না, কিন্তু আমরা তো সত্যিটা জানি। আমরা কি বুঝি না যে কেন তুমি ভাইয়ার বিয়েতে আসনি? কষ্ট হতো তো তোমার ভাইয়ার বিয়েতে থাকতে। এত চেষ্টা করলে তবু ভাইয়াকে নিজের জালে ফাঁসাতে পারোনি। এই বাড়িতে ভাইয়ার বউ হয়ে আসতে পারোনি। তোমাকে নিধির মতন একটা সাধারণ মেয়ে হারিয়ে দিয়েছে। হিংসা হবে, এটাই তো স্বাভাবিক। বাড়াবাড়ি করছো কিন্তু তুমি শম্পা। নিধির মনে একদম আজেবাজে কথা ঢুকানোর চেষ্টা করবে না। শম্পা আবার কিছু বলতে গেল, তবে তার আগেই সালমা বেগম রেগে উঠে ওকে থামিয়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বললেন, তোমায় কোথাও যাওয়া হবে না। চুপচাপ গিয়ে জামা কাপড় বদলে আমার মেয়ে জামাইয়ের জন্য রান্না করো। বাসি খাবার ওরা খাবে না। আর যারা তোমাকেও বলছি, সবসময় আমাদের সংসারে নাক গলানোর চেষ্টা করো না। শম্পা একদম ঠিক কথা বলেছে। আমার ছেলে তোমায় বিয়ে করেনি, এই জন্য তুমি নিধিকে উস্কিয়ে আমার ছেলের সংসারে অশান্তি তৈরি করার চেষ্টা করবে। এটা কিন্তু আমি হতে দেব না। আমার ছেলেও এটা পছন্দ করবে না যে নিধি আমার কথা অমান্য করে চলে যাবে। নিধির যে রাগ হচ্ছে না তেমনটা না, তবে আবার একটু ভয়ও করছে। সালমা বেগম কিন্তু কথাটা একদমই ভুল বলেনি। গহনের সত্যি হয়তো পছন্দ হবে না নিধির ওনার কথাটা অমান্য করে এভাবে চলে যাওয়া। গহন তো চাই সবসময় যেন সংসারে শান্তি বজায় থাকে। নিধি এবার সত্যি ভাবলো যাবে না। গহন এলে ওকে আগে সবটা জানাবে, সেই সাথে ভালো করে বলে দেবে যেন পরবর্তী থেকে নিধির কোথাও যাওয়ার হলে এত সমস্যার সৃষ্টি না হয়। নিধি এত কিছু ভাবনা চিন্তা করলো, যারা তো এত কিছু ভাবার দায় নেই। ওর আর গহনের সম্পর্কে আজেবাজে কথা বলা, ওকে অপমান করা ব্যাপারগুলো একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গেল। যারা নিধির হাতটা ধরেই ছিল, আরেকটু শক্ত করে চেপে ধরে সালমা বেগমের চোখে চোখ রেখে কাটকাট গলায় বলল, নিধিকে যখন নিতে এসেছি তখন ওকে নিয়েই যাব। আমিও দেখতে চাই আমার জন্য ওদের সংসারে কতটা অশান্তি তৈরি হয়। নিধিকেও বোঝার সুযোগ দিন যে আমি ঠিক কতটা খারাপ, আর বাকিটা গহন সামলে নেবে। চলো নিধি, কথাটা বলে যারা নিধির হাত ধরে ওকে টেনে নিয়ে গেল। নিধি কয়েকবার যারাকে আটকানোর চেষ্টা করলো, তবে যারা শুনলো না ওর কথা। সালমা বেগম আর আটকালেন না। নিধিকে সাহায্য করা দারুণ একটা সুযোগ পেয়ে গেলেন তিনি। যারা নিজেই ড্রাইভ করছে, ওর পাশের সিটে নিধি চুপচাপ বসে আছে। যারা এত বেশি জোরাজোরি করছিল যে শেষে নিধি আর ওকে না করতে পারেনি, নয়তো যারা মন খারাপ করতো। তবে এখন খুব চিন্তা হচ্ছে, কে জানে গহন কি মনে করবে। নিধি কল তো করলো, কিন্তু ছেলেটা রিসিভই করলো না ফোন। এদিকে যারার ভীষণ অস্বস্তি হচ্ছে। যারা কখনই চায়নি যে নিধি এই ব্যাপারটা জানতে পারুক যে যারার মনে গহনের জন্য কোনো অনুভূতি আছে। এই কথাগুলো জানলে ওদেরই অস্বস্তি হবে, একে অপরের সাথে স্বাভাবিক সম্পর্কটাই বজায় রাখতে পারবে না। কে জানে নিধির মনে এখন কি চলছে। কেমন চুপচাপ বসে আছে মেয়েটা, যারার সাথে কথাও বলছে না। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বের মাঝে ভুগে অবশ্যই যারা আর চুপ থাকতে পারলো না। নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি তুমি কি রাগ করছো আমার উপরে? শম্পার বলা কথাগুলো কি তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আসলে ও যেভাবে বলল তেমন সম্পর্ক ছিল না আমাদের মাঝে। ও বাড়াবাড়ি বলে ফেলেছে। নিধি অন্য ভাবনার মাঝে ছিল। যারার কথায় ধ্যান ভাঙল। ও শম্পার কথায় কিছু মনে করেনি, কেননা জানে শম্পা সবসময় 10 লাইন বাড়িয়ে বলে। আর ওরা তো চায় যেন যারার সাথে নিধির সম্পর্কটা খারাপ হয়ে যায়, যেন ওরা আর গহনের সম্পর্কের মাঝে একটা ফাটল তৈরি হয়। তবে যারার থেকে একটু কিছু শোনা প্রয়োজন, অন্তত এখনও গহনের প্রতি অনুভূতি আছে কিনা সেটা শোনা প্রয়োজন। সেজন্য নিধি একটু গম্ভীর ভঙ্গিতে বলল, এখন তুমি ভালোবাসো না গহনকে? ওনার প্রতি আর কোনো অনুভূতি নেই? হঠাৎ করে গাড়ির ব্রেক কষ্ট যারা। সিট বেল্ট থাকা সত্ত্বেও নিধি সামনের দিকে একটু ঝুঁকে গেল। যারা বুঝলো একেবারে বোকার মতন একটা কাজ করেছে। এভাবে কেউ গাড়ি থামায় নাকি হঠাৎ করে? অপরাধী গলায় নিধিকে উদ্দেশ্য করে বলল, সরি নিধি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আপু। নিধি খেয়াল করলো যারাকে অস্থির দেখাচ্ছে। খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা, এমন যেন হাঁসফাঁস করছে। গাড়ির কাজটা নামিয়ে একটু বাইরে মুখ বের করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। নিধির কেমন যেন অদ্ভুত লাগলো যারার আচরণ। যারার কাঁধে হাত রাখতে যারা কেমন চমকে উঠল। নিধির দিকে তাকে জোর করে হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। কথাটা বলে যারা খুব চটপট নিজেকে স্বাভাবিক করে আবার গাড়ি স্টার্ট দিল। যারার এখন ভয় হচ্ছে নিধিকে দেখে, কে জানে আবার কখন কোন প্রশ্ন করে বসে। যারা আবার কি ভুলভাল উত্তর দিয়ে বসে। যারা চাইছে তাড়াতাড়ি যেন ওরা বাড়ি পৌঁছে যায়, নিধি যেন ওকে কোনো প্রশ্ন না করে। তবে যারা সে ইচ্ছে পূরণ হলো না। ওর এসব ভাবনার মাঝে আবারও নিধির কণ্ঠস্বর বেশি এলো, কি হলো আপু, বললে না তো এখনও ভালোবাসো গহনকে? যারা হৃদস্পন্দনের গতি আবারও বেড়ে গেল। হালকা তুতলিয়ে বলল, না তেমন কোনো ব্যাপার না। আসলে বলতে পারো ওই ভালো লাগা ছিল, গহন আমার ক্রাশ ছিল, এতটুকুই। ও উনি বলেছিলেন একতরফা অনুভূতির কথা। একতরফা অনুভূতি কি শুধু ভালো লাগা এতটুকুর মাঝে সীমাবদ্ধ থাকে? যারা চমকে উঠে বলল, গহন বলেছে তোমায় এই কথাগুলো? হ্যাঁ বলেছে। উনি নিজের দিকটা ক্লিয়ার করেছেন আমার কাছে। তোমার প্রতি ওনার কি অনুভূতি ছিল, তোমার ওনার প্রতি কি অনুভূতি ছিল সব জানিয়েছে। আর আমি তোমায় ভুল বুঝিনি আপু। গহনের বাড়ির লোকের যে একটু
একটু ভারী বলা স্বভাব সেটা আমি জানি। আর তাছাড়া একজন মানুষের অতীত থাকতেই পারে, এটা তেমন কোনো ব্যাপার না। গহন বর্তমানে আমার কিনা, ভবিষ্যতে আমার হয়ে থাকবে কিনা এটা বড় কথা। আর তোমায় আমি বিশ্বাস করি, তোমায় দেখে বোঝা যায় তুমি কেমন স্বভাবের মেয়ে। যদি তোমার আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকারই হতো, তবে তুমি অনেক কিছু করতে পারতে, যেগুলো গহনের মনে আমার জন্য খারাপ ধারণা তৈরি করতে পারত। কিন্তু তুমি সেগুলো করোনি। তুমি সব সময় আমার পাশে থেকেছ, আমার হয়ে গহনকেও কথা শুনিয়েছ। ওরা যাই বলুক না কেন, আমি তোমায় বিশ্বাস করি। যারা একটু স্বাভাবিক হলো, তবে সেই সাথে মনের মাঝে একটু ভয়ও তৈরি হলো। নিধি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে ও যারাকে বিশ্বাস করে। সত্যি মেয়েটা যারাকে বিশ্বাস করে, যারা কোনোদিনও নিধির বিশ্বাস ভাঙবে না। কিন্তু হঠাৎ করে মনে হলো, যদি ভুলক্রমে কখনো খারাপ কিছু করে বসে নিধির সাথে, যদি কখনো নিজের অজান্তে গহনের প্রতি জমে থাকা অনুভূতিগুলো বেড়ে আসে আর নিধি কষ্ট পায়। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।